যে ভালো লাগছিল আমার কাছে। চট্টগ্রামের মধ্যে এমন নিয়ম কানুন খেয়েছেন এ শরবত। আসসালামু আলাইকুম। সেদিন দেখে আম্মু সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্না বান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল, আর বাকি সব রান্না বান্না করে টিফিন কেরিয়াতে রেখে সবকিছু গোছাতে লাগলো। কিন্তু আমার উপর প্রচুর রেগে আছে আমার আম্মু। আমার উপর রেগে আছে কারণ কোথাও যেতে বললে আমি একবার যাব বলি, একবার যাব না বলি, এমনটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই ফেলে দিই সবাইকে। শেষমেশ আমার যাওয়ার ইচ্ছা জাগলো আর উঠে পড়লাম আম্মুর সাথে রিক্সাতে। ছোটবেলাতে এসব বড় থলে নিয়ে কোথাও গেলে আমার কেন জানি না অনেক লজ্জা লাগতো। আগে না বুঝেই লজ্জা পেতাম, এখন বুঝি এসব থলেতে সবকিছু নিতে অনেক সুবিধে। একদম সকাল সকাল ঘর থেকে বের হওয়ার কারণে রাস্তায় তেমনটা মানুষ ছিল না, কিন্তু কিছুটা পথ যাওয়ার পরেই দেখি ঠিক এখানেই শুটকির মেলা বসেছে। আমাদের বাসা থেকে শুটকি পট্টিটা অনেক কাছে। বাংলাদেশের চট্টগ্রামের এই শুটকি বাজারটির অনেক জনপ্রিয়তা রয়েছে, আর এখানে পুরো রাস্তাটি জুড়েই দেখবেন আপনি শুটকি আর শুটকি। যারা শুটকি পছন্দ করেন তাদের এই রাস্তা দিয়ে যেতে ভালোই লাগবে, আর যারা শুটকি অপছন্দ করেন তাদের মাথায় থাকবে কখন এই রাস্তা থেকে বের হওয়া যায়। আচ্ছা, আপনারা কে কে শুটকি পছন্দ করেন কমেন্ট বক্সে বলবেন। যেহেতু আমি আর আমার আম্মু যাচ্ছিলাম, যার কারণে বাসেই উঠে পড়লাম। আর বাসে ওঠার আগে আম্মুকে বলে রেখেছি যে বাসের জানালার পাশেই আমাকে বসাতে হবে, না হলে আমি বাসে উঠবই না। জানালার পাশে বসাতে অনেক বাতাস ছিল, আর উপর আকাশটি দেখতে অনেক সুন্দর লাগছিল। আর বসে বসে দেখছিলাম আমাদের সেই চট্টগ্রামে কর্ণফুলী ব্রিজটি। দেখতে না দেখতেই ব্রিজটি পার করে ফেললাম। ব্রিজ পার হওয়ার পর রাস্তার চারপাশে এমন কৃষ্ণচূড়া গাছ দেখে তো মনটি ভরে গেল। তারপর নেমে পড়লাম বাস থেকে। ঠিক জায়গায় নামিয়ে না দেওয়ার কারণে কিছুটা পথ হেঁটে হেঁটে যেতে হয়েছিল। এদিকে আম্মু ভারী এ থলেটা নিয়ে হাঁটতে লাগছিল, আমাকে দিতে বলছিলাম, দিচ্ছিল না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর পেয়ে গেলাম সিএনজি, আর উঠে পড়লাম আমরা দুজনেই। গাড়িও চালাতে শুরু করে দিল, আর মনে মনে ভাবছিলাম কত বছর পর এই রাস্তা দিয়ে যাচ্ছি। আপু হঠাৎ করে গেলেও আমার যাওয়া হচ্ছিল 3-4 বছর পরে। গ্রামের প্রতি আমার একটি আলাদা টান আছে, যেটি বলে বোঝাতে পারবো না। ছোটবেলাতে আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো গ্রাম ভালো লাগতো নাকি শহর ভালো লাগতো, আমি প্রতিবারই বলতাম আমার গ্রাম ভালো লাগতো। আচ্ছা, আপনারাই বলুন, গ্রামের মধ্যে যে শান্তিটি পাওয়া যায় সেটি কি আর শহরের মধ্যে আছে? একদমই নেই, কারণ গ্রামে যে খোলামেলা পরিবেশটি আছে সেটি শহরে কল্পনাই করা যায় না। আর এদিকে দেখি সিএনজিটি থেমে গেল। গাড়িতে নাকি কি একটি নষ্ট হয়ে গিয়েছিল। মনে করেছিলাম কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে, কিন্তু তা হলো না। আর যার কারণে হেঁটে হেঁটে যেতে হচ্ছিল। মনে মনে ভাবছিলাম ভাগ্যটা কতই না খারাপ, আজকের দিনটাতে এমনটা হতে হয়েছে। আমার তো কোনো কষ্ট হচ্ছিল না, কিন্তু আম্মুর থলেটি নিয়ে হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল। হাঁটতে কষ্ট হলেও হাঁটতে হাঁটতে চলে আসলাম ফুপির বাড়িতে। আজকে ফুপির বাড়িতে আসলাম তাও একটি বিশেষ কারণে, সেটি বলছি তার আগে। এদিকে ঘরে ঢুকতে না ঢুকতেই আমি চারপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। সে 2-3 বছর আগে দেখা ফুপির বাড়িটি কিছুটা পরিবর্তন দেখতে পেলাম, যদিও ঘরের কাজ এখনো চলছে। এদিকে তো আমার শুধু চোখ পড়ছিল এই কাঁঠাল গাছটির দিকেই। এত এত কাঁঠাল ভর্তি গাছ আমি প্রথমেই দেখলাম, কখনো দেখা হয়ে উঠেনি। আমার প্রিয় ফল কিন্তু কাঁঠাল, আর এসব কাঁঠাল দেখে তো আমি হেঁটে হেঁটে গুনতেই লাগলাম গাছে কয়টা কাঁঠাল আছে। একটু হাঁটতে লাগলাম, তার মধ্যে ফুফি ডাকাডাকি শুরু করে দিল নাস্তা করার জন্য। আমার সকালের নাস্তাটি ফুফির বাড়িতে এসেই করা, কারণ সকালে ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি ফুফির বাড়িতে। এই মিষ্টিটি একজনের উদ্দেশ্যেই খাওয়া হচ্ছে, কারণ আমার ফুফাতো ভাইয়ের হয়েছে মেয়ে, তাকেই বিশেষভাবে দেখতে আসা। এদিকে তো আমার মনে হচ্ছিল আমার ফুফির খবর হয়ে গিয়েছিল যে আমার কাঁঠাল খেতে ইচ্ছে করছিল। দেখছিলাম আমার ফুফি কাঁঠালগুলি ধরে ধরে দেখছিল, আর কোনটি পাকা সেটি চিন্তা করে কাটছিল। কি যে ভালো লাগছিল আমার গাছ থেকে কাঁঠাল কাটতে দেখে। আমার ফুফির মুখে একটি কথা যে তোরা তো শহরের মধ্যে এমন ফরমালিন মুক্ত ফল দেখোসই না। কথাটি কিন্তু
ফুফি ঠিকই বলেছিল। এদিকে আমি সাহায্য করছিলাম ফুফিকে। কাঁঠাল এর থেকেও বেশি আমার খাওয়া হয়েছিল, অনেক মজা ছিল কাঁঠালগুলি। এখানে আবার ফুফাতো ভাইয়ের ছেলেটি আমাকে ধরিয়ে দিল আইসক্রিম। ভাবলাম এই আইসক্রিমটি খেতে খেতে একটু ছাদে ঘুরে আসা যাক। অনেকদিন পর যেহেতু ফুফির বাড়িতে আসা, যার কারণে সবকিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম। মানে দেখলাম ছোটখাটো সব ধরনের চারাই রয়েছে, আর তার মধ্যে একটি চারার মধ্যে দেখলাম একদম ছোট একটি পেয়ারা ধরেছে। আমার কিন্তু বারবার একটি ফুলের দিকেই চোখ যাচ্ছিল। আমার ঠিক মনে পড়ছে না এটি কোন সবজি গাছের ফুল, আপনারা জানলে বলবেন কিন্তু। এদিকে দেখি আমার ফুফাতো ভাইয়ের ছেলেটি আমাকে কিছুক্ষণ পর পর আম দিয়ে যাচ্ছিল। সেদিনের পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি ভাবি কি সব করতে লাগলো। এদিকে তো আমাকে রেখেই দিয়েছিল কয়েকদিনের জন্য, আম্মু চলে গিয়েছিল। এদিকে ভাবি আমাকে বলছিল কিভাবে কি করতে হয় ভালো করে শিখে নাও সন্দেশ বানানোর জন্য। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ভাবি কিভাবে সন্দেশ বানাচ্ছিল। আসলে অনেক মজা হয়েছিল এই সন্দেশটি। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে 2-3টি খেয়ে নিয়েছিলাম, আসলে অনেক ভালো লেগেছিল আমার। আচ্ছা, আপনারা কি কখনো ফাটা দুধের শরবত খেয়েছেন? এই শরবতটি যে আমার কত পছন্দ বলে বোঝাতে পারবো না। আমি শুধু অপেক্ষায় থাকি কখন দুধ ফেটে এমন অবস্থা হবে আর আমি শরবত বানিয়ে খাবো। এদিকে দেখি পিচ্চিগুলো মেরে মেরে ছাগলকে ঘাস খাওয়াচ্ছিল আর বলছিল তুমিও খাওয়াও। পিচ্চির কথা শুনে আমিও ঘাস খাওয়াতে শুরু করলাম। যেভাবে ওরা ঘাস খাচ্ছিল মনে হচ্ছে আমার হাতটি খেয়ে ফেলবে। এই ছাগলগুলি কিন্তু একজনের উদ্দেশ্যে আনা হয়েছে, হচ্ছে বাবুর জন্য, কারণ বাবুর হবে আজ আকিকা। এদিকে তো আমি ওকে নিয়েছিলাম কোলে আর ও যাচ্ছিল ঘুম। এদিকে দেখি ওদের অনেক নিয়ম কানুন, আমি তো দেখে অনেক অবাক হয়েছি। চট্টগ্রামের মধ্যে এমন নিয়ম কানুন আমার প্রথমবারই দেখা হয়েছে। এখানে দেখলাম পান সুপারি থেকে শুরু করে কাঁচা হলুদ, চাউল, মোমবাতি, ঘাস আর সাবান আরো কত কি ছিল, সবকিছুই আমাকে গোছাতে বলছিল। ওপর দেখলাম ছোট কলসির মধ্যে আম গাছের পাতা রেখে তার উপরেই যেন মোমবাতি দিয়ে দিচ্ছিলেন ভাবি। আমার খুব জানতে ইচ্ছে করছিল এসব করলে কি হবে বা এসব করার মানেটা কি আজকের দিনে। আমার প্রশ্ন শুনে ফুফি বললেন এসব করলে নাকি বাচ্চার ভালো হবে, তার জন্যই নাকি এসব নিয়ম কানুন পালন করা হচ্ছিল। এদিকে তো আমার মাথায় আসছে না যে এসব করলে কি এমন ভালো হতে যাবে। সত্যি বলতে আবার আমার মজাও লাগছিল যে তাদের এমন অদ্ভুত গ্রামের নিয়ম কানুন দেখতে। এদিকে দেখি একজন এসে 10 টাকা দিয়ে গেল। পরে জিজ্ঞেস করলে বলে এমন করেই নাকি সবাই দিবে। আর জিজ্ঞেস করলাম না যে টাকা দিলে কি হবে। এদিকে দেখি নাপিত চলে আসলো পিচ্চিটি চুল ফেলানোর জন্য। কিস পিচ্চিটি ঘুম গিয়েছিল। এদিকে ছাদে উঠে আমি সূর্যের আলোতে রাখা পানিগুলো নিয়ে যাচ্ছিলাম। তাদের আরেকটি নিয়ম হচ্ছে সূর্যের তাপে গরম হওয়া পানি দিয়েই নাকি তারা গোসল করাবে। ছাদ থেকে এসে দেখি পিচ্চিটির মাথায় কিসব মাখতে লাগলো। এখন সবাই উঠে পড়ে লেগেছে বাচ্চাকে গোসল করানোর জন্য। এই মুহূর্তে পিচ্চির নানু দাদু আর ছোট দাদু সবাই মিলে একসাথে গোসল করাতে লাগলো। একজন ধরে আছে, আরেকজন করছে গা পরিষ্কার আর তার নানু দিচ্ছে গায়ে পানি। আর এসব কাণ্ড কারখানা দেখছিলাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে। গায়ে পানি পড়তে না পড়তেই বাবু কান্না শুরু করে দিল। ওর কান্না দেখে আমার তো অনেক খারাপ লাগছিল, আবার হাসিও পাচ্ছিল। সবাই মিলে যুদ্ধ শুরু করে দিল ওকে নিয়ে। এখানে আবার বাবুকে যেভাবে নাড়াচাড়া করছিল দেখেও ভয় লাগছিল অনেকটা। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কখন শেষ হবে এই গোসলের পর্বটি। এখানে সব থেকে অবাক করা বিষয় হচ্ছে আর মজার বিষয় হচ্ছে এখানে আমার ফুপি রোদে ওকে শুইয়ে পিচ্চিটাকে বই খাতা কলম সবকিছু তুলে দিচ্ছিল যাতে ভবিষ্যতে লেখাপড়ায় ভালো হতে পারে মতন। গ্রামের মানুষরা একটু না একটু সহজ সরল হয়ে থাকে। আর বাচ্চার ক্ষেত্রে কেউ এসে যদি আপনাকে বলে আপনার বাচ্চার জন্য এমনটা করলেই ভালো হবে, তখন বাচ্চার মা আর দাদিরা ওইটাই করবে যেটা তারা বছরের পর বছর শুনে এসেছে। ঠিক এভাবেই শুরু হয় কুসংস্কার। এদিকে আমি হালিম খেতে খেতে পুডিং হয়েছে কিনা সেটি দেখছিলাম। আর তার মধ্যে দেখলাম কয়েকজন হুজুর এসে কোরআন পড়তে লাগলো আর বাবুর জন্য দোয়া করতে লাগলো। যেহেতু বাবুর আজ আকিকা হচ্ছে, তারা আবার ভাবতে যাবেন না
যে আমি মেয়ে মানুষ হুজুরদের সামনে ভিডিও করছি। এদিকে দেখি রান্না বান্নার আয়োজনও শুরু হয়ে গিয়েছে। ঘরের মানুষ আর হুজুরদের খাওয়ানোর কথা মাথায় রেখে দুপুরেই আয়োজন করা হয়েছে বিরিয়ানির। এদিকে পাড়া প্রতিবেশীকে দেওয়ার জন্য খাবার ফুপি পলিথিনে করে সবাইকে বেড়ে দিচ্ছিল আর যার যার ঘরে দিয়ে দিচ্ছিল। ঘরোয়াভাবে এমন আয়োজন করা হয়েছে যার কারণে এমন করেই দেওয়া হচ্ছিল। আমিও আমার ভাগেরটা পেয়ে গেলাম আর খেয়ে নিলাম মজা করেই। অনেক মজা হয়েছিল কিন্তু এই বিরিয়ানিটি। এদিকে তো চোখের পলকে পিচ্চিটির 1 মাস পূরণ হয়ে গেল আর আমি যেহেতু আছি একটু তো রং ঢং করতেই হবে আমার, তাই ভাবলাম একটু সুন্দর করে ছবি তোলা যাক। এদিকে তো পিচ্চিটি চুপচাপ হয়ে শুয়ে আছে, হয়তো তার খবর হয়ে গিয়েছিল, তার ছবি নিচ্ছিলাম সেটি। অনেক লক্ষ্মী একটি মেয়ে। এদিকে তো পিচ্চিটি না চাইতেও অনেক গিফট পেয়ে গেল, সেগুলোই দেখছিলাম রাত্রিবেলা। এদিকে আমার চলে আসার সময় হয়েছে আর চলেও আসলাম ফুয়াপার সাথে। সেদিন আমি অনেক খারাপ লাগছিল কারণ পুরো দিনটিই থাকতাম পিচিটার সাথে সাথেই। কিছু মুহূর্তকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই আমার এসব ভিডিও করা। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন।